এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মা, মা চোখ খুলো মা, কি হয়েছে মা? ক্ষুদ্র দুটো হাতে মায়ের গাল চাপড়াচ্ছে। দাদি ধাক্কা দেওয়ার পর মাথায় আঘাত পেয়েছে চন্দ্র। অর্থজ্ঞান অবস্থা, পরিশ্রান্ত দেহ। মেয়ের কথা কান অবধি পৌঁছালেও কোনো প্রতিক্রিয়া দিতে লাগলো না। বুদ্ধিমত্তা খাটিয়ে মুখে পানি ছিটায় মিষ্টি। মায়ের কাছ থেকেই শিখেছে এটাও। দাদি অজ্ঞান হওয়ায় তার মাও এই পন্থা অবলম্বন করেছিল। কাজ হলো না। দিশেহারা মিষ্টি দাদিকে ডাকে, সেও গুরুত্বহীন। বলে, মরবে তোর মা, এরপর তোকে দেখাবো। দাদি, আমার মা মরবে না। মাকে একটু ডাকো দাদি। যায় এদিক থেকে। নিজের ভার নিজেই বহন করতে হবে চন্দ্রের। মেয়ের জন্য হলেও বেঁচে থাকা আবশ্যক। তাকে হারালে মেয়েটির কত অধঃপতন আসবে কল্পনার বাহিরে। বারংবার নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ার কোনো মতে। ইতিমধ্যে মাকে উঠতে দেখে মিষ্টি এসে হাজির। দুর্বল হাতে মেয়ের হাত ধরে বেরিয়ে আসে বাড়ির বাহিরে। বেশি দূর এগোতে পারল না। দরজার সামনে আসতে টলমল করে পা। পড়ে যেতে নিয়েও নিজেকে সামলায়। আকস্মিক মিষ্টি চেঁচিয়ে উঠল, ডাকলো, মামা, মামা। রেদওয়ান ও মাহরুর উভয়ে দ্রুত গতিতে মাথা ঘোরায়। অবাধ্য মনটা বুঝি এই ডাক শোনার জন্যই মিছে বাহানা দিয়ে নিয়ে এসেছিল। চন্দ্রদের বাড়ির সামনে চায়ের দোকানে। আড্ডা তো তার স্বভাবে নেই। তবে রাস্তার অপর পাশে মিষ্টি আর চন্দ্রকে দেখে বুকটা ধক করে ওঠে। কাঁচ নির্মিত চায়ের কাপটা জমিনে পড়েছে। রেদওয়ানের ফেলে এগিয়ে গেছে। গেট ধরে দাঁড়িয়ে থাকা চন্দ্রের দিকে চেয়ে নেয় একবার। এখানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তবে প্রশ্ন করলো মিষ্টিকে, ওই যথাযথ উত্তর দেবে। কি হয়েছে মিষ্টি? মামা, মা অসুস্থ। দাদি বলছে মরে যাবে, তুমি কিছু করো মামা। ভয় হুড়মুড় করে বেড়ে উঠল। এসব ফালতু কথা শুনেও গায়ে কাঁটা দিয়ে উঠেছে। রেদওয়ান কিছু বলতে চাচ্ছিল, তার আগেই মাহরুর বলে, রেদওয়ান, একটা গাড়ি ডাকো জলদি, আর মিষ্টিকে কোলে নাও। মাহরুরকে দেখে চন্দ্রের অবস্থা উন্নতির বদলে অবনতির দিকে গেল। শরীর প্রায় নিষ্প্রাণ। এর মাঝে অতীত বর্তমান সকল স্মৃতি মাথায় না চড়েছে। মাহরুর হাত এগিয়ে বলল, রাগ দেখাবি না। এখন তোর সুস্থতা তোর অভিমানের চেয়ে বেশি জরুরি। আয় আমার সাথে। চন্দ্র চোখ বুঝে মাথা দুলায় দুপাশে। সে যেতে ইচ্ছুক নয়। বিনা আওয়াজে না বোধক করল। মাহরুরের পাশ কাটিয়ে যেতে চাইলেই শরীর আর সাথ দিল না। মাথা ঘুরে উঠেছে তীব্রভাবে। সামলে নেওয়ার জন্য শক্তপোক্ত হাত জোড়া আছে। এক ঝটকায় কোলে নিল। রেদওয়ান গাড়ি ডেকেছে। চন্দ্রকে নিয়ে উঠে গেল দ্রুত। বুকে মাথা পেতেছে, তাও ইচ্ছেকৃত না। অজ্ঞান অবস্থায় বুকে লেপ্টে আছে চন্দ্র। এই মুহূর্তে যে অনুভূতিটা হচ্ছে সেটা ভাষায় বোঝানো সম্ভব না। মাথা থেকে পা অবধি সম্পূর্ণ শূন্যতা। মাহরুর চন্দ্রের শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে দেখা গেল। ঘন ঘন নিঃশ্বাস টানছে। জ্ঞানহীন চন্দ্রকে ক্ষণিকের জন্য নিজের ভেবে চাপড়ে ধরল নিজের সাথে। মরুর বুকে এক ফুটে পানির সন্ধান। মনের মধ্যে পুষে রাখা চন্দ্রকে কাছে পেয়ে বেহায়াপনা করলো। ছলে বলে হাহাকারটা থামুক। ভাবতে লাগলো, এইভাবেই মৃত্যু হলে হয়তো জীবনে আর কোনো অভিযোগ থাকবে না মাহরুরের। চন্দ্র, আমার চন্দ্র, এত কষ্ট কেন করছিস? তুই শুদ্ধ পবিত্র। তোর ভাগ্যে রাজ্যের সমস্ত সুখ থাকার কথা। পাশে বসা মিষ্টি মাহরুরের হাত টেনে বলল, মামা, মার কি হয়েছে? কিছু হয়নি মিষ্টি, মা একদম ঠিক আছে। তাহলে মায়ের চোখ বন্ধ কেন? তোর মা ক্লান্ত, তাই একটু ঘুমাচ্ছে। দেখবি একটু পরে জেগে উঠবে। রক্ত শূন্যতা, শরীর অনেক দুর্বল। চন্দ্রের চেক আপ শেষ, এটাই জানালেন ডাক্তার। স্যালাইন লাগিয়ে রেখেছেন। বহুদিনের এই দুর্বলতা। ডাক্তার আরও জানালো, অন্তত 2 দিন ভর্তি রাখতে হবে। আরও অনেক চেক আপ বাকি। তবে এখন সুস্থ আছে, এটাই স্বস্তিদায়ক বাক্য। একজন নার্স এসে জানতে চাইলেন, আপনি পেশেন্টের কি হন? এখানে থমকে দাঁড়ায় মাহরুর। কি সম্পর্ক তাদের? কিছু বলে পরিচয় দেওয়ার মতন কেউ না সে। নার্স অপেক্ষা করছে। রেদওয়ান শিরিনকে কল করে মাত্রই ফিরল। মাহরুরকে নিরুত্তর দেখে রেদওয়ান বলল, নার্স, আমি পেশেন্টের ভাই, বলুন কি সমস্যা? রেদওয়ানের গায়ে পুলিশি পোশাক দেখে নার্স বলল, পেশেন্টের গায়ে আঘাতের চিহ্ন। আমরা সন্দেহ করছি ডোমেস্টিক ভায়োলেন্স। আপনি তো পুলিশ? জি। আসুন আমার সাথে, ডাক্তারের সাথে কথা বলবেন।
মাহরুর এগিয়ে আসতে চাইলে তাকে থামিয়ে দিল নার্স। বলল, আপনি এখানে থাকুন। মিষ্টি কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে। এই ছোট্ট মনে মায়ের জন্য কি অগাধ ভালোবাসা এখনও এই পৃথিবীতে ঠিকভাবে চেনেনি। শুধু একটাই অনুভূতি হয়েছে, ভালোবাসা। বড় হলে অনুভূতিরা যোগ দেবে, ঘৃণা, রাগ, আরও কত কি। মাহরুর নিদ্রায় নিমজ্জিত। মিষ্টির পানি চেয়ে ভালো বয়সটা তারও এখানে এসে থেমে যেত। পৃথিবীর মায়াজালে জড়াতে হতো না তাহলে। কঠিনতার পরিবর্তে সরল জীবনযাপন করতো। রেদন, একটা সাহায্য চাইবো? মিনমিনে গলায় বলল মাহরুর। তারই প্রেক্ষিতে জানতে চাইল রেদওয়ান কী রকমের সাহায্য। বলল, বলো কি সাহায্য? আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই করব। চন্দ্রকে ওয়ার্ড থেকে একটা কেবিনে শিফট করতে চাইছি, কিন্তু হাতে অত টাকা নেই। আমাকে কিছু টাকা উধার দিতে পারবে? ছোট বোনের স্বামীর কাছে খুবই লজ্জিত হয়ে টাকা চাচ্ছে মাহরুর। দেয়ালে পিঠ না ঠেকলে এই দিনটা আসতো না। যে টাকা আছে সেটা দিয়ে আগামী 2 দিনের কেবিন ভাড়া হবে না। তাছাড়াও আরও অনেক খরচ আছে। আরও একটু সবিনয়ে মাহরুর বলল, আজ ব্যাংক বন্ধ, রবিবার ব্যাংক খুললে আমি না হয় টাকাটা ফেরত। চুপ থাকো মাহরুব, আমি আগেই সব টাকা পরিশোধ করে এসেছি রিসিপশনে। আর কেবিনে শিফট করার কথা, এটা আমার মাথায় আছে। রাত 9টায় একটা কেবিন খালি হবে, সেখানে চন্দ্রকে লিফট করে দিব। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ ভাই। কেমন যেন তুমি মাহি, আপনকে আপন ভাবতে পারো না? রেদওয়ানের অভিযোগ আজকের নয়, পুরনো দিনের। যেদিন থেকে বোন জামাই না একজন শুভাকাঙ্ক্ষী, একজন বন্ধু হিসেবে জেনেছে, সেদিন থেকেই তার ভবিষ্যতে মাহরুর নিজের বোনকে অবধি পর করে দিয়েছে। চন্দ্র পরিশ্রান্ত চোখ তুলে দেখল ডাকটা এসেছে সদর দরজা থেকে। জ্ঞান ফিরেছে। মেয়েটা চোখ খুলেই নিজের পাশে পেয়েছে। এই তো স্বস্তি। স্বস্তির মাঝে ঝড় তুলে দেওয়ার মতন আওয়াজের আগমনে বোবা হয়ে রইল চন্দ্র। এখন কেমন লাগছে? ভাঙা গলায় জবাব দিল, ভালো। চন্দ্রমল্লিকাকে চমকে দিয়ে মাহরুর বলে ওঠে, মন আর দেহ উভয়ের ক্ষত সারতে সময় লাগে। তুই বলছিস ভালো আছিস তুই? কোনো দরকারি মুহূর্তে কারো আগমন হতে হবে, চাচ্ছিল একটু কথা বলতে, 2-1 বাক্য ছড়িয়ে গল্প জেনে আনতে। হলো না। নার্স এসেছেন, চারুকে ঘুমের ইঞ্জেকশন দেবেন। তার ঘুম দরকার, লম্বা একটা বিশ্রাম দরকার। তাই চন্দ্রমল্লিকারও এতে সায় আছে। ঘুমিয়ে পড়লে আর মাহরুরের অস্তিত্ব অনুভব করবে না, পড়তে হবে না। ঘুমিয়ে পড়ার আগে একটা প্রশ্ন নিজ থেকেই করলো, মিষ্টি দুপুর থেকে না খাওয়া, ওকে যদি একটু কষ্ট করে খাইয়ে দিতেন উপকার হতো আমার। মাহরুর ঠান্ডা স্বরে উত্তর দেয়, খাইয়েছি। রাত বাড়ছে, নির্ঘুম দুটো চোখ কতক্ষণ, কত ঘন্টা একদিকে চেয়ে, সেটা বোধহয় কেউ জানে না। কেবিনের দরজা খোলাই রাখছে মাহরুর। রেদওয়ান বাহিরে চলে যেতে বললে সে উত্তরে বলেছিল নাইট ডিউটি করার অভ্যাস আছে, সে পারবে বিনা ক্লান্তিতে রাত জাগতে। বুকে হাত বেঁধে চন্দ্রের দিকে চেয়ে থাকা মাহরুরের মনে মনে বলে উঠল, বেহায়া তুই, অন্যের স্ত্রী আর অন্যের মায়ের দিকে চেয়ে আছিস, বুকে জড়িয়েছিলি। নিজের কঠিন ভাবভঙ্গি বজায় রেখে নিজেকেই নিজে উত্তর দিল, বেশ করেছি। দরজায় পেটানোর আওয়াজ তক্ত বিরক্ত রেহুলা বেগম। কোমরের ব্যথার কারণে বিছানা থেকে মাটিতে পা ফেলতে চান না। সারাদিন শুয়ে বসে জং ধরিয়ে ফেলেছেন। গাধার খাতুনি খাটার জন্য চন্দ্র তো আছেই, ছোট বউটার কোনো সারা শব্দ নেই। সারাদিন নিজের ঘরে থেকে তার প্রবাসী ছেলের সাথে ভিডিও কলে পড়ে থাকে। কোনো কাজকর্মে হাত দিলে তার হাত ক্ষয় হবে, সৌন্দর্য নষ্ট হবে, এটাই তার মতামত। ছোট বউ, ও ছোট বউ, দরজায় কে আসছে দেখবা নাকি? আমারই ওঠন লাগবো। মৌ চেঁচায় নিজের ঘর থেকে, বলে, আমি ব্যস্ত আছি আম্মা। তপ্ত নিঃশ্বাস ফেললেন রেহালা। নিজেই ভারী দেহ নিয়ে এগিয়ে গেলেন দরজার দিকে। যেতে যেতে বলছেন, কার মরা মরছে এমনি দরজা ধাক্কাচ্ছে? দরজা খুলতেই চোখের সামনে 3-4 জন মানুষকে দেখে ভরকে ওঠে। তার চেয়ে আশ্চর্যজনক তাদের পোশাক, সহজ ভাষায় পুলিশের পোশাক। 2 জন মহিলা এবং বাকিরা পুরুষ, সকলেই পুলিশের পোশাকে। অবাক হলো রেহালা বেগম। প্রশ্ন করলেন, কি চাই? আপনার নাম রেহালা সারোয়ার? হ। মল্লিকা সারোয়ার আপনার কি হয়? আমার মিত্রপোলার বউ। রেদওয়ান বলল, আপনার নামে মামলা আছে, নির্যাতন মামলা। মল্লিকা সারোয়ার আর মিষ্টি সারোয়ারের উপর অমানবিক অত্যাচার আর মারধর করার মামলা। চক্ষু কপালে উঠেছে রেহালার। বুকের ভেতর ধক করে উঠল। ভয় বেগতিক। আত্মারা পানি শুকানোর আগে কান্না জুড়ে দিলেন।
হায় আল্লাহ, ওই মাইয়াটারে আমি নিজের মাইয়ার মতন পালছি। জামাই মরার পর ওর এই বাড়িতে রাইখা পালতেছি, ওই আমার এই পরিণাম করলো। কপালে হাত রেখে দরজায় বসে পড়লেন। মরা কান্না জুড়েছে, যেন চন্দ্র নয় সে ভুক্তভোগী। অভিনয়ে মাস্টার ডিগ্রি অর্জিত নারীর দিকে চেয়ে হাসল রেদওয়ান। বলল, খুব কষ্ট হচ্ছে আপনাকে দেখে। মুখ তুলে রেহালা বেগম বললেন, আমারে অত্যাচার করছে ওই মাইয়া, আমার পোলারে অকালে খাইছে, আমারে খাওন দিতে চায় না, কাম করায় হারা দিন। ভুক্তভোগী আপনি, অথচ আপনার বৌমার গায়ে আঘাতের চিহ্ন। কাজ করতে করতে হাত দুটো শুকতো, সঠিক পুষ্টির অভাব। রেহালা বেগম উঠে দাঁড়িয়েছে। এভাবে পুলিশের সাথে তার জোর চলবে না। চেঁচিয়ে ডাকলেন মৌকে, বললেন ছোট ছেলেকে কল করতে। সে সামনে এসে মূর্তির মতন দাঁড়িয়ে আছে, কোনোভাবেই কল করবে না স্বামীকে। শাশুড়ি মল্লিকার মিষ্টিকে ঘর ছাড়া করতেই পারলে বাঁচে সে। ওই আমার ছোট বউ, আপনারাই জিজ্ঞানরে। মৌয়ের পানে চেয়ে রইল রেহালা বেগম, বললেন, ছোট বউ, এই সাহেব ঘরে কও বড় বউ আমারে কি নির্যাতন করতো, কও। মৌ একবার পুলিশ আরেকবার শাশুড়ির দিকে চায়। তার ভাবভঙ্গি আগের মতোই। ঘরে পুলিশ এসেছে, তাতেও কিছু আসে যায় না তার। সে নির্দোষ, সে তো কোনো কিছুই করেনি, তাই তার ভয়ের কোনো কারণও নেই। মৌ বলল, আমি এইসব জানি না, আমাকে টানবেন না। রেদওয়ান বলল, আপনি তো এই বাড়িরই ছোট বউ, আর আপনি বলছেন আপনি কিছু জানেন না। না, আমাদের সাথে দেমাক দেখানো যাবে না। আপনার নামে কোনো কমপ্লেন নেই। আপনার জন্য মঙ্গল এটাই হবে, সত্যি সত্যি বলে দিন এই ঘরে কি চলছে। যাও একটু চিন্তা হচ্ছিল সেটাও নিমিষে উধাও, বাঁচা গেল। শাশুড়ির মা আশা ভরা চোখে চেয়ে আছে ছোট্ট বউয়ের দিকে, এখনই তার পক্ষ হয়ে কথা বলবে। তবে চোখ উল্টে নেয় মৌ, বলে, আপনারা যা শুনেছেন ঠিকই শুনেছেন। আম্মা ভাবিরে মারতো, ঘর থেকে বের করে দিতে চাইতো। ঘরের শত্রু বিভীষণ আগ্নেদৃষ্টি ময়ের দিকে। এবার তিনি নিজের পায়ে নিজে কোড়াল মেরেই ময়ের দিকে তেড়ে যান। চুলের মুঠি ধরে চড় দিতে চাইলে নারী কনস্টেবল এসে থামায় তাকে। রেদওয়ান বলল, কত সন চলে এটা জানেন? 2000। আগের দিনে বউ পেটানো অত্যাচার করার দিন শেষ, এখন লাইন কঠোর, যোগ্য শাস্তি পাবেন এর। রেহালাকে থানায় নেওয়া হয়েছে, তার পক্ষে কিছু করার মতন কেউ নেই। মৌ কোনোদিন আসবে না, ছেলে বিদেশ, সর্বহারা হয়ে বিলাপ করতে করতে চলে গেল। রেদওয়ান থানার ঝামেলা সেরে এসেছে হসপিটালে। মল্লিকার ঘুমের রেশ কাটেনি। মায়ের হাত ধরে বসে থাকা মিষ্টির দিকে একটা চকলেট এগিয়ে দিয়ে বলল, মিষ্টি, আম্মু। জি আঙ্কেল। তুমি জানো তুমি একটা সাহসী মেয়ে। অবুঝের মতো চাইল মিষ্টি রেদওয়ানের দিকে। সাহসী বলছে, কিন্তু কেন? চন্দ্রমল্লিকা তাদের কথার গুঞ্জনে হালকা চোখ মেলে, কানটাও সজাগ করলো। রেদওয়ান উত্তর দেয়, এই যে তুমি কি সুন্দর করলে তোমার দাদি পচা। তোমার মাকে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, আমি তাকে শাস্তি দিয়ে এসেছি, তাই তো তোমাকে সাহসী বলেছি। এই চকলেট তোমার উপহার। ধীশক্তি জ্বলে ওঠে মল্লিকার। যা শুনল সেটার পরিণাম ভয়ঙ্কর। সম্পূর্ণ চোখ মেলে ডাকলো রেদওয়ানকে, বলল, দুলা ভাই। কি বললেন? কি খবর মল্লিকা? দুলা ভাই, আপনি মাত্র কি বললেন? মাহরুর আসে, খাবার এনেছে নিজে রেঁধে। কেবিনে প্রবেশ করে মল্লিকার ঘাবড়ে ওঠা সরল মুখে নজর যায়। টিফিন ক্যারিয়ার পাশে রেখে এগিয়ে আসে, কপাল কুঁচকে দাঁড়ায় পাশে। রেদওয়ান মাহরুরকে লক্ষ্য করতে গিয়ে প্রশ্নের জবাব দিতে ভুলে গেছে। পুনরায় মুখ ফেরায় মল্লিকার দিকে, বলে, তোমার শাশুড়িকে জেলে ভরেছি, ফাজিল একটা মহিলা। কেন দুলা ভাই? কিসের ভিত্তিতে? জোরেই বলল মল্লিকা। তোমাকে অত্যাচার করার ভিত্তিতে। সে আমায় অত্যাচার করে না। রেদওয়ান আজ খোঁচা দিল মাহরুরকেও, শুনিয়ে বলল, তোমার ক্ষত অন্য কারো চোখে পড়ুক না না পড়ুক, ডাক্তার আর পুলিশের চোখে ঠিকই পড়েছে। আর এই মিষ্টি মা আমাকে সাহায্য করেছে অপরাধীর বিরুদ্ধে তথ্য দিয়ে। তার একটা শাস্তি পাওয়া দরকার। কেঁদে ফেলে মল্লিকা। তার কান্না দেখে তৎক্ষণাৎ মাহরুরের হৃদয় মুষড়ে উঠল। চন্দ্রের অজানা কান্নাও তাকে মর্মবেদনা দিতে শুরু করলো। মল্লিকা বলে ওঠে, আমাকে ঘর ছাড়া করলেন দুলা ভাই। তার কথা বিঁধল দুজনের কাছেই কাটার মতন। অপরাধীকে শাস্তি দিতে গিয়ে পরবর্তী পরিস্থিতি কি করে ভুলে যায়। রেদওয়ান বলে, তোমার ঘর নেই, গ্রামে যাবে। রমজান চাচা তোমার বাবা এখনো বেঁচে আছে। আমার বাবা কিভাবে নিজের পেট চালায় আমি জানি। তার কাঁধে আমি আর কোনো বোঝা দিতে চাই না। কেন করলেন বলেন? আমি বলেছিলাম আপনাকে?
মাহরুর আর রেদওয়ান একে অপরের দিকে চাইল। রমজান সাহেব চেয়েছিলেন মেয়েকে নিয়ে আসতে, মেয়ে আসলে তবে না। মাহরুর ফোন বের করে নাম নিতে না নিতেই রমজান সাহেবের কল দ্রুত ধরে। অপর পাশে মেয়ের খবর পৌঁছে গেছে তার কানে। জানতে চাচ্ছেন তীব্রভাবে কি অবস্থা তার। মল্লিকার দিকে ফোন এগিয়ে দিল কথা বলার জন্য। মারে, তোর বাবার যা আছে তাই দিয়ে তোর আর তোর মায়ারে দেখভাল করতাম, তুই আসলি না। আব্বা এসব কথা কেন বলো? আমি ভালো আছি। কান্নারত রমজান সাহেব বললেন, তুই ভালো আছিস যে হাসপাতালে তুই ফিরাই মা, আমার ছেলে আমার সংসারে কোনো কমতি রাখে নাই। বাবার কথায় অবাক হয় মল্লিকা। ছেলে কোথা থেকে আসলো সেই উত্তর জানতে প্রশ্ন করে মল্লিকা। রমজান সাহেবকে বলে, ছেলে মানে? আমার ভাতিজা, হীরার টুকরা ভাতিজা, প্রতি মাসে এই বুড়াবুড়ির জন্য খরচা পাঠায়। ভাবি মরার পরও এই চাচারে মনে রাখছে। আর মা, আমি জমিটা বেচা দিছি, অর্ধেক টাকা মাহিরে দিয়া বাকি অর্ধেক রাখছি। তুই আর তোর মায়ের ভবিষ্যৎ দিব্যি হয়ে যাইব এই টাকায়। তুই ফিরে আয়, ওই নরকে থাকিস না। এত বছরে আরেকবার হয়তো চন্দ্রের প্রখর নজর দেখল নিজের দিকে। চোখে চোখ মেলাতে পারল না, নামিয়ে নিল। বাবা মেয়ের কথা অজানা তার। লুকিয়ে রাখা কিছু কথা চন্দ্রমল্লিকার কাছে ফাঁস হয়েছে সেটা টের পায়নি। অজানা মাহরুর নিজের ফর্সের দিকে দৃষ্টিপাত করে। কি গো ভাইয়া, আমার বাড়ির দিকে তো ভুল করে তাকাও না। হঠাৎ কি হলো? দিনে রাতের সামনে আগমন ঘটছে তোমার এ বাড়িতে? বোনের তির্যকপূর্ণ কথা, অর্থ থেকে বিবশ নয় মাহরুর। লজ্জা হলো তার এমন কথায়। শিরিনও জানে মাহরুর কেন এখানে আছে। তার চন্দ্রের জন্য। ভুলিয়ে ফুসলে চন্দ্রমল্লিকাকে এখানে এনেছে শিরিন। ও বাড়ির পথ ভুলে যাওয়ার করা আদেশ শিরিনের। ভুলে যেতে বলেছে তেতো বাক্যে যে কোনোদিন ওই বাড়ির বউ ছিল না সে। সম্পর্ক জুড়ে স্বামীর জন্য। যেখানে স্বামী নেই সেখানে আর কোনো সম্পৃক্তি নেই। আর অত্যাচারের অতিষ্ঠ হওয়ার পর তো আরও নয়। রেদওয়ান বলল, শিরিন, লজ্জা দিও না তোমার ভাইকে। দুর্বল হৃদয়ের মানুষ সে। তুমি কি মল্লিকাকে চা দিয়ে এসো। শিরিন চলে গেল। বেশি বেশি খাবার নিয়েছে প্লেটে, সব গিলাবে, না চাইলেও খাইয়েই ছাড়বে। নিজের উপর এত অনীহা এই মেয়ের। সেও বড় বোন। মুখে রাগের ছাপ নিয়ে গেল মল্লিকার কাছে, বলল, এই যে ফল দেখছিস, এগুলো সব খাবি। আধা ঘন্টা পর চা আর পরোটা দেব, সেগুলো বিনা বাক্যে খেয়ে উঠতে হবে। অসহায় নেত্রপাত করে মল্লিকা। জানে শিরিনের স্বভাব বেশি না 3 বছরের বড় বয়সে, অথচ ভাবসাব মায়েদের মতন। মল্লিকা ডেকে ওঠে, বুবু। কোনো কথা না চন্দ্র, খেয়ে উঠ, আমি মিষ্টিকে খাইয়ে আসি। এত খাবার কি করে খাবো বুবু? মুখ দিয়ে খাবি। হাসতে চাইল মল্লিকা, পারল না। হাসি আসার মূল কারণ সে শিরিনের ভঙ্গি। ছোটবেলা থেকেই দেখে আসছে এমনই সে। বিয়ের পর গিন্নি হয়েছে, 2টো ফুটফুটে সন্তানের মা। তারপরে স্বভাব চরিত্রে কোনো পরিবর্তন নেই। দূর বসার ঘর থেকে আরও একটি কণ্ঠস্বর ভেসে আসছে। চন্দ্রের মনের শান্তি আর অশান্তি দুটো মিশ্রণে তৈরি মানব। এখনও সর্বাঙ্গ কম্পিত করে তার কণ্ঠস্বর। মন মস্তিষ্ক বেয়ে চলে পেছনের দিকে। স্মৃতিরা ফিরে আসতে চায়, কিন্তু জোর চালিয়ে থামায় চন্দ্রমল্লিকা। চেয়েছিল স্বামীর মধ্যে খুঁজতে মাহরুরকে, লোকটা পেরে ওঠেনি। রক্তের পরিচয় দিয়েই মায়ের মতো নির্মম নির্দয় ছিল সেও। তবে তার মৃত্যু নড়ে পড়ে চন্দ্রকে পুরোপুরি ভেঙে গুঁড়িয়ে দেয়। মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করে সে, কেন এই কপালে সুখ সইল না? ফলগুলোতে রুচি আসছে না, কিন্তু কঠোর আদেশ, খেতে হবে। ফিরে এসে ঠিক তদারকি করবে শিরিন। খুক খুক কাশির আওয়াজ শুনতে পেয়ে অন্যমনস্ক কাছে মাহরুর এসেছে। উপস্থিত জানান দিতেই অহেতুক কেশে ভাবনায় মগ্ন ছিল চন্দ্রমল্লিকা। আসবো? জি। বড় একটা বিছানা, দুজন দুই পাশে বসে। মল্লিকার গায়ে ওড়ানো কম্বলটা গুটিয়ে তার দিকে দেয় মাহরুর। মুখোমুখি বসে। একটাই আশা, একটাই পরিপূর্ণ কথোপকথন হোক তাদের মধ্যে। স্বাদ মেটে না যে। বাড়ি ফিরবি? টিকিট করব? মাহরুরের দিকে নাচিয়ে এই উত্তর দেয়, ফিরতে চাই না। তাহলে এখানে কোথায় থাকবি? জানি না। মায়ের অতলে ডুব দিচ্ছে চক্ষু। প্রিয় মানুষ হয়ে উঠেছে চন্দ্র। প্রেম জেগেছে ভুল সময়ে। মিথ্যে আশ্বাসে বক্ষ পিঞ্জরে বদ্ধ হৃদয়। হাত শূন্য। সব কিছু তো আগেই বিনষ্ট হয়েছে, ঠিক করার উপায়। রেগে থাকিস না। আমি রেগে নেই। আপনি
আম্মাকে ছাড়ানোর ব্যবস্থা করুন, উনি বয়স্ক মানুষ। শেষ কথাটি আবদারের সুরে বলেছে মল্লিকা। খানিক আদেশের আভাসও মিশ্রিত ছিল, আর অন্যের প্রতি অগাধ মায়া। অপরাধের জন্য মায়া যার, সে কতটা মায়াবী হবে। করব ব্যবস্থা, তার আগে আমার একটা শর্ত আছে। স্বভাবতই প্রশ্ন আসে, কি শর্ত? তুই বাড়ি ফিরবি আর আমি রেদওয়ানকে বলে মামলা তুলে নিব। অবসাদে চাইল মাহরুরের দিকে। বিচিত্র শর্তে জেয়ার বলিতে পতিত করার চেষ্টা করলো। উত্তর আসলো, ওটা আমার সংসার, আপনি বুঝতে পারছেন না। কিসের সংসার? আমার স্বামীর সংসার, আমার সংসার। তোর স্বামী কোথায়? মুখে উঁচিয়ে ছিল। মাহরুর পরবর্তী প্রশ্নের উত্তর দেবে বলে আর তার উপায় রাখল না। নেহাত চোখ নামায় মল্লিকা। যেখানে স্বামী নেই সেখানে সংসার নেই, আর যেখানে সম্মান নেই ওই সংসার থাকার কোনো মানে হয় না। ফিরে যাবি তুই, আমি টিকিট করব। আপনারা যা ভালো মনে করেন। আমার জীবন তো অন্যের সিদ্ধান্তেই চলেছে সবসময়। দৃষ্টি শীতল করে মাহরুর। ভ্রু জুড়ে কাছাকাছি এসেছে চন্দ্রের কথায়। বলে উঠল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।